অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং যারা এই ব্যবসার সঙ্গে জড়িত এবং যারা আজকে এখানে এসেছেন, সবাই আমার শুভেচ্ছা নেন। আমরা এমন একটা সময় দাঁড়িয়ে কথা বলছি যখন আসলে পৃথিবীর সব ব্যবসাগুলি কনভার্জ করছে। অর্থাৎ আপনি পত্রিকা দেখলে বুঝবেন না ওটা টেলিভিশন কিনা, টেলিভিশন দেখলে বুঝবেন না ওটা অনলাইন পত্রিকা কিনা। আবার প্রকাশনা সংস্থা দেখলে বুঝবেন না যে ওরা ভিডিও বানায় কিনা। আবার টেলিভিশন চ্যানেল দেখলে বুঝবেন না যে ওরা পত্রিকা প্রকাশ করে কিনা। আমরা মিডিয়াতে কনভার্স করছি, আমাদের টেকনোলজিও কনভার্স করছে। আমরা যে প্ল্যাটফর্মগুলিতে থাকি, ধরেন মেটা, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য প্ল্যাটফর্ম, সেগুলোর মালিক এক, কিন্তু কাজ আলাদা। আবার আপনি নিশ্চয়ই জানেন যে ইলন মাস্ক এক্স কিনে ফেলেছেন। ফলে উনি টেসলাও বানান, উনি এক্সও বানান। কোন দিন ব্যাটারি রিক্সার কেউ আমাদের এখানে ইন্টারনেট ব্যবসা করতে শুরু করে আমরা জানি না। কিন্তু যে জায়গাটাকে আমরা এসে পৌঁছেছি সেটা হচ্ছে যে আমাদের এইখানে একটা বৈষম্য তৈরি হয়েছে। যদিও এই জুলাই বিপ্লব এবং যেটি ৫ই আগস্ট হয়েছিল তার একটি বড় কথা ছিল যে বৈষম্য দূর করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরও বৃহত্তর বৈষম্য তৈরি হচ্ছে, সেই বৈষম্য তৈরি হচ্ছে বিদেশি বিনিয়োগের সঙ্গে স্বদেশি বিনিয়োগের। আপনারা জানেন নিশ্চয়ই, তারপরে একটু মনে পড়িয়ে দিই। আমাদের এখানে বড় বড় যে টেলিকম কোম্পানিগুলো আছে তারা এখনকার সব কিছুর ব্যবসা করে। তারা বিশ্বকাপ ফুটবল আসলে ফুটবল বিক্রি করে, তারা গান বিক্রি করে, তারা নাচ বিক্রি করে, তারা নাটক বিক্রি করে, তারা কোরিয়া এবং বিভিন্ন জায়গা থেকে নাটক এনে সেটাকে একটা প্ল্যাটফর্মের মধ্যে তুলে দিয়ে সেটাও বিক্রি করে। আহ, এবং তারা স্বাস্থ্যসেবা বিক্রি করে, তারা আহ, হেন জিনিস নেই যেটা বিক্রি করে না, মোবাইলের মধ্যে দিয়ে তারা প্রায় সব কিছু বিক্রি করে দিবে। আহ, এরকম একটা অবস্থায় গিয়ে তারা দাঁড়িয়েছে এবং এইখানে তারা যে বৈষম্যটা তৈরি করে, আদৌ তো একটা কোম্পানির নাম আপনাদেরকে মনে পড়িয়ে দিতে চাই, যেটা আজকের এই প্রস্তাবনার মধ্যে আছে এখানে যে আলোচনা। অ্যাকসেঞ্চার নামে একটা কোম্পানি এসেছিল বাংলাদেশে, গ্রামীণ এটাকে বিনিয়োগ করেছিল। এটা কার কাছে বিক্রি করেছে, কীভাবে হারিয়ে গেল, কেন কত কোটি টাকা এখানে বিনিয়োগ হলো, এটা বিক্রি করার টাকা কোথায় চলে গেল, এই জিনিসগুলিতে তো আমাদেরকে মনে রাখা দরকার। ডিজিটাল হেলথ চালু করেছে গ্রামীণ একাধিকবার এবং তারপরে সেই ডিজিটাল হেলথ হারিয়ে গিয়েছে। এখন ডিজিটাল হেলথের ব্যবসাটা কে করেন আপনারা খোঁজ নেবেন, আপনারা জানতে পারবেন। এখন ডিজিটাল হেলথ কেউ একজন করে। তো তারপরে কিছুদিন আগে আমি ১-২ দিন আগেই দেখেছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ হয়ে গ্রামীণ গ্রুপের এমডি প্রজেক্ট উদ্বোধন করছে। মালিকানাধীন প্রতিষ্ঠানে চেয়ারম্যানকে রিপ্রেজেন্ট করতে পারে এমডি বা সিইও, কিন্তু প্রধান উপদেষ্টাকে কিন্তু কোথাও কোনো ব্যক্তি মানে রিপ্রেজেন্ট করতে পারে না, আনলেস তাকে অফিসিয়ালি রিপ্রেজেন্ট করতে দেওয়া হয়। এইরকম অনেক বৈষম্য তৈরি হয়েছে এবং সেই বৈষম্যগুলি আমাদের চোখের সামনেই ঘটছে। এবং তার মধ্যে একটা হচ্ছে যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলি কম দামে ইন্টারনেট বিক্রি করে, মানে পায়, কিনতে পারে, আর আমরা বেশি দামে কিনতে পারি। এবং এরকম একটা অবস্থা তৈরি হয়েছে যেটা আসলে আমাদের কাছে বোধগম্য না এবং কাম্য না। এরকম আরও একাধিক বৈষম্য রয়েছে। আইসিএক্সগুলিকে তুলে দেওয়া হয়েছে, যেখানে আইসিএক্সগুলি আসলে এই ক্রস প্ল্যাটফর্ম কানেকশন তৈরি করতো। আমার ধারণা যে ভুল বললে প্রগতি ঠিক করে দেবে আমার স্কুলের ছোট ভাই। তো সেই জায়গাতে একটা তদারকি ছিল, সেই তদারকিটা বন্ধ হয়ে যাচ্ছে, তারা এটা নিজেরাই এখন থেকে করবে। একটা জায়গা আমাদেরকে মনে রাখতে হবে, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এখানে বিদেশি বিনিয়োগ করবে এই কথা বলে এই কোম্পানিগুলো এখানে এসেছিল। কিন্তু তারা কি আসলে প্রকৃত অর্থে যা বিনিয়োগ করেছে পুরোটাই বিদেশি বিনিয়োগ? মোটেও না। তারা একটা প্রাথমিক বিনিয়োগ বিদেশ থেকে আনার পরে বাকি পুরো টাকাটা আমাদের এখানকার ব্যাঙ্কগুলি থেকে ঋণ নিয়েছে। আমাদেরই টাকা ঋণ নিয়ে আমাদের এখানে বিনিয়োগ করেছে। ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি আসে তাহলে তাদের ওইখান থেকে ডলার আসতে হবে আমাদেরকে, তাদের ওইখান থেকে পাউন্ড, স্টার্লিং, রিয়াল, দিনার কিছু একটা আসতে হবে। কিন্তু সেটা না এসে কোম্পানিগুলি এখানে ইনিশিয়াল ইনভেস্ট করার পরে আমাদের ব্যাঙ্কগুলি থেকে টাকা ঋণ নেয় এবং আমাদের ব্যাঙ্কগুলি যখন তাদেরকে বৈদেশিক মুদ্রায় ঋণ দেয় তখন আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে ব্যাঙ্কগুলি ঋণ দেয়, বিদেশ থেকে কিন্তু আসে না। এটা আপনারা খোঁজ নেবেন এবং দেখবেন যে এই কথাটা সত্য কিনা। যদি সেটা হয়ে থাকে তাহলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হয়ে আমাদের লাভ কী হয়? আপনি এখানে এসে প্রথমে একটা বাড়ি বানালেন, কিছু লোককে চাকরি দিলেন, আপনি তার বিনিময়ে কী করলেন? সস্তায় ইপিজেডে জায়গা পেলেন, সেখানে পানি, গ্যাস, বিদ্যুতের সরবরাহ চূড়ান্তভাবে পেলেন। কিন্তু আমাদের একজন লোকাল এন্টারপ্রেনিয়র যখন ব্যবসা করেন তখন কিন্তু উনি এই জমি পান না, উনি এইভাবে সস্তায় পানি, গ্যাস, বিদ্যুৎ এবং নিরবচ্ছিন্ন সাপ্লাই পান না। উনি কিন্তু একটা নিরাপদ জায়গাতে পাহারা দিয়ে তার কারখানাকে কেউ রাখবে, সেই নিরাপত্তা পান না। এবং তাকে ট্যাক্স হলিডে থেকে শুরু করে যেসব সুবিধা আমরা বিদেশিদেরকে দেই সেগুলো আমরা আমাদের লোকজনকে দিই না। ফলে এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। যদি ব্যবসায় বৈষম্য দূর করা না হয় তাহলে আমাদের সাধারণ পুঁজি, আমাদের ব্যবসায়ীদের পুঁজি সবসময় অরক্ষিত থাকবে এবং দুর্বল থাকবে। বিদেশি একটি প্রতিষ্ঠান বাংলাদেশে এসে ব্যবসা করে,
তারা আমাদের ব্যাংকে ব্যবসা করবে না, এই জন্য নিজের একটা ব্যাংক খুলে নিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন সে। তাহলে এইগুলি কেন হয়? এসেছিলেন তো গার্মেন্টস করতে, আপনি এখানে এসে বিদেশি ব্যাংক খুললেন কেন? কারণ ওনাদের ব্যাংক থেকে তাদের কর্মচারীদেরকে বেতন দিলেন, আমাদের ব্যাংকে টাকা রাখলেন না। এই জন্য ওই ব্যাংকের 3টা থেকে 4টা শাখা আছে এবং সেগুলো শুধুমাত্র ইপিজেডের আশেপাশে থাকে, যেখানে তাদের কারখানা আছে। এবং আমাদের শ্রমিকরা যখন আন্দোলন করেন তখন কোথাও কোথাও মানবাধিকারের দাবিতে আমরা খুবই তাদেরকে সোচ্চার হতে দেখি, আবার কোথাও কোথাও দেখি যে শ্রমিকদের অধিকারের বিরুদ্ধে লাঠি হাতে সময় নেমে যায়। এরও কারণ ওই বিদেশিদের স্বার্থ। কোথাও কোথাও বিদেশিদের স্বার্থ রক্ষার্থে শ্রমিকদেরকে আমরা আটকাই, কোথাও কোথাও বিদেশিদের স্বার্থ রক্ষার্থে আমরা শ্রমিকদেরকে আন্দোলন করতে দেই। ফলে আপনি দেখবেন যে কোথায় ইউনিয়ন হবে আর কোথায় ইউনিয়ন হবে না, এইটা নিয়েও কিন্তু বিদেশিরা অনেক সময় কারণ সৃষ্টি করে। ফলে আমাদেরকে আসলে যদি সত্যি বৈষম্য দূর করতে হয়, তাহলে আমাদেরকে আমাদের ব্যবসা পদ্ধতি পরিবর্তনের চেষ্টা করতে হবে, স্থানীয় পুঁজিকে উৎসাহ দিতে হবে এবং স্থানীয় পুঁজিকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা আমাদের উদ্যোক্তাদেরকে বিদেশিদের চেয়ে বেশি না হলেও যেন বিদেশিদের সমান সুবিধাদি দিতে পারি। বিদেশিরা আমাদের এখানে এসে বিনিয়োগ করতে পারে, কিন্তু আমাদের ব্যবসায়ীরা কিন্তু পয়সা কামাই করলে বিদেশে বিনিয়োগ করতে পারে না, পাচার করতে পারে। এবার আমি তো শেষ করি একটা জায়গা থেকে, বৈষম্য কোথায় গিয়ে থেকেছে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই। বাংলাদেশে যদি কোনো ছাত্রছাত্রী বিদেশে স্কলারশিপ পায়, তার বাবা মা তাকে কোনো টাকা পাঠাতে পারে না, $100 পাঠাতে পারতেছে না। তাকে বাংলাদেশ ব্যাংক অনুমতি দেয় না, ব্যাংক অনুমতি দেয় না, বলে সে তো ওইখানে স্কলারশিপে পড়াশোনা করছে। কিন্তু স্কলারশিপ যে সে ওখানে পায়, ঈদের জামা কি তাকে ওখান থেকে তো কিনে দেয়? সে যদি এখানে বছরের পর বছর থাকে, তাকে ইলিশ মাছ ওখানে কিনে দেয়? ওকে থাকা দেয়, ওইখানে একটা টিউশন ফি দিয়ে দেয় এবং তার পরিবর্তে অল্প কিছু টাকা যেটা দেয় সেটা দিয়ে সে কোনো মতো এখানে দিন গুজার করতে পারে। আপনার বাচ্চা অনেক মেধাবী, সেই কারণে সে স্কলারশিপ পেয়েছে, সেই কারণে তার বাপ মা তাকে কষ্টার্জিত অর্থ থেকে $100 পাঠাইতে পারে না। কিন্তু যে বাচ্চা এখানে ফেল করে, কোথাও ভর্তি দিতে পারে না, ওইটারও যদি ওখানে পাঠায় দেন, ওকে কিন্তু লাখ লাখ ডলার পাঠাইতে দেয়, হাজার হাজার ডলার পাঠিয়ে দেয়। বলে একটা মেধাবী ছেলে বাবা মা সেই মেধাবী ছেলেটাকে একটা ঈদের জামা কেনার জন্য $100 পাঠাইতে পারে না। কিন্তু যে এখানে কোথাও ভর্তি দিতে পারে নাই, সে যদি বিদেশে পড়তে যায় তাকে কিন্তু টাকা দেওয়া হয়। পৃথিবীর কোথাও এই নিয়ম নাই। এমন কিছু স্বৈরাচারী গাদ্দাফি ছিল না? স্বৈরাচারী গাদ্দাফি তার দেশের মেধাবী ছেলেটিকে রাষ্ট্রের টাকা দিয়ে পড়াশোনা করাইতে। তো বিদেশের কিছু কিছু স্বৈরাচার আমাদের চেয়ে ভালো। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার কথা শুনলেন এবং আমি মনে করি যে আইএফপির যে দাবি জানাচ্ছে এই দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইএফপির আরও অনেক ঝামেলার মধ্যে আছে। আমাদের এখানে যে ফাইবার কানেকশন থেকে শুরু করে অনেক কিছু, এগুলো নিয়ে অনেক প্রশ্ন ছিল একসময়। আমাদের এখানে যারা লোকাল ইন্টারনেট সাপ্লাই করেন, ইন্টারনেট দেয়, তাদের তার কেটে ছাপ করে দেওয়া হয়েছে, সেগুলো নিয়েও অনেক আপত্তি ছিল। কিন্তু সেগুলো নিয়ে কেউ কোনোদিন কোনো প্রতিবাদ জানাতে পারে নাই, কথা বলতে পারে নাই, কারণ কথা বলেই দেশ একটা অপরাধ। আপনাকে এখানে কথা বললে ধরে নিয়ে যাবে, ফ্রি ধরলে আপনি দুবাইতে থাকতে পারবেন। এর দুবাইতে নাকি বাক স্বাধীনতা আছে, দুবাইতে বাক স্বাধীনতা নেই, দুবাইতে টাকার স্বাধীনতা আছে। এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলে শেষ করে দিই, এটাই শেষ কথা। সেটা হলো আপনি দেখবেন যে বাংলাদেশে সুশাসন নাই, এই কথা সবাই বলে। বাংলাদেশে অনেক নাই, এটা নাই সেটা নেই, অনেক কিছু বলেন। কিন্তু বাংলাদেশ থেকে যারা টাকা সরায়, লুটপাট করে, তারা কোথায় যায় জানেন? যেই দেশে টাকা নিরাপদ, যে দেশের ব্যাংকে টাকা রাখলে ওই দেশে তার টাকাকে লুট করবে না, সে এইখান থেকে লুট করে, কিন্তু এমন দেশে যায় যেখানে লুট করতে পারবে না। এই জন্য দুবাইতে যায়, এই জন্য আমেরিকাতে যায়, এই জন্য ক্যানাডাতে যায়, এই জন্য মালয়েশিয়াতে যায়, এই জন্য সিঙ্গাপুরে যায়, যেই দেশের আর্থিক ব্যবস্থা খুবই টাইট, যেখানে ওর ব্যাংক থেকে এমনকি আমাদের সরকারও টাকা নিয়ে আসতে পারে না, অনেক কাগজপত্র জমা দিতে হবে। এই হচ্ছে আমাদের অবস্থা। ফলে চেষ্টা করেন ব্যবসায়ীদেরকে স্বাধীনতা দিতে। সব ব্যবসায়ীকে চোর ভাবলে ঠিক হবে না, কিন্তু চোর ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে রাখলেও ঠিক হবে।